হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে ভারত, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য না করার আহ্বান। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। মনোমালিন্য ভুলে একসঙ্গে এগোতে চায় ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী, চোর মোনাই পীরের সঙ্গে ডাক্তার শফিকুরের সাক্ষাৎ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, গণহত্যাকারীদের নির্বাচনে আর দেখতে চায় না জনগণ। সাবেক প্রতিমন্ত্রী চুমকি এবং জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের রিসোর্টে কর ফাঁকির তথ্য প্রমাণ পেয়েছে এনবিআর। ভ্যাকসিনের দাবিতে সৌদিগামী যাত্রীদের বিক্ষোভ, শ্রমিক ভিসায় নয় ওমরা ও ভ্রমণকারীদের লাগবে মেনিনজাইটিস টিকা। এবং দায়িত্ব নিয়েই ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ জারি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একিএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারির মধ্যে গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ সমসাময়িক নানা বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি কাবিননামায় কুমারী শব্দ প্রত্যাহারের কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর 90% সংস্কার বিএনপি করেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করে জিয়াউর রহমান স্মৃতি ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে।
এদিকে দুপুরে যশোরের এক মত বিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর বিএনপির হাত ধরেই 90 ভাগ সংস্কার হয়েছে। বলেন, সংস্কার শেখার জন্য বিএনপির কাউকে দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের সবচেয়ে বড় কর্মী সম্মেলন করেছে জামায়াত। দীর্ঘ সংগ্রামের পর এ মিলন মেলায় আগামী নির্বাচন সামনে রেখে নানা নির্দেশনা দেন নেতারা। আর যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। এর আগে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে দেশের জন্য এক হয়ে কাজ করার কথা জানান তারা। শাহিন সুবেনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। নির্ধারিত সময়ের আগেই দুপুরে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলা আকাশের নিচে এত বড় সম্মেলন করে আবেগ আপ্লুত ছিলেন কর্মী সমর্থকরা। এ সময় তারা দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের জুলুম ও নিপীড়ন তুলে ধরার পাশাপাশি জামাতকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করতে কর্মীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। কর্মী সম্মেলনে স্থানীয় নেতারা জামায়াতে আমিরের সামনে বরিশালের মানুষের কাঙ্ক্ষিত নানা উন্নয়নের কথা তুলে ধরে সেসব বাস্তবায়নের প্রতিশ্রুতি চান। আপনার কাছে আমরা প্রত্যাশা করব, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুরাদি সেতু যাতে নির্মিত হয়। এ সময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী সিন্ডিকেট। এ সময় যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এর আগে দুপুর 1টায় বরিশালের চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে এক হয়ে দেশের জন্য কাজ করার কথা জানান তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জানালেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। শিউলি রায়ের রিপোর্ট।
মঙ্গলবার সকালে আগারগাঁও ইসি ভবনে RFID টকের আয়োজন করে নির্বাচন কমিশন বিটের সংগঠন। এতে অংশ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দেওয়া প্রস্তাব ও তার বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনা করেন তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমরা এবারের কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, আমি আশা করি আপনারাও আশা করেন যে এই এত আত্মত্যাগ, এর ফলে আমরা এগুলোকে পিছিয়ে ফেলতে পারবো। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। অতীতের পুনরাবৃত্তি আর কেউ চায় না। এছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নিবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান বদিউল আলম মজুমদার। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। জুলাই আগস্টের গণহত্যা, গুম সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না বলেও মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি, আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। এই সময় নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্তের অঙ্গীকার করেন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাবেক 2 প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গণপূর্তের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ফজলা আদিত্যের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে ব্রিফ করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 12 কোটি 81 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 30 কোটি 45 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা করা হয় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। তার বিরুদ্ধে 5 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 25 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। মেহের আফরোজ সাবেক সংসদ সদস্য, গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আর 5 কোটি 40 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসেবে 11 কোটি 43 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জামান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সারওয়ার জাহান স্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতি করে নানা অপরাধ সংগঠনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। উন্নয়ন অধিশাখা 8 গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়কে প্রতারণা ও জাল জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে গ্রেফতার করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
অভিযানে মিলেছে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য। আরও কয়েকটি দপ্তরের তথ্য নিয়ে দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর ব্যবস্থা নেবে কর অফিস। সহকর্মী জাবেরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক, যার মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। রিসোর্ট ও অন্য স্থাপনা মিলে ওই এলাকায় ১,৪০০ বিঘা জমি বেনজিরের দখলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির ১৫ সদস্যের একটি দল রিসোর্টটিতে অভিযান চালায়। বেনজিরের সম্পদ বিবরণীতে দেয়া তথ্য যাচাই করতেই এই অভিযান চালায় সিআইসি। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটারের হার্ড ডিস্ক ও ফাইলপত্র যাচাই বাছাই করে মিলেছে বিপুল পরিমাণ করফাকির সত্যতা। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখল করে বানানো হয় সাভানা রিসোর্ট। লিখিত অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে, আরও কয়েকটি দপ্তর থেকে চলছে তথ্য সংগ্রহ। সব নথি পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে কর অফিসকে, পরে ব্যবস্থা নেবে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবগামীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক এমন ভুল তথ্যের সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই হয়রানির শিকার হয়েছেন তারা। মঙ্গলবার সকাল 10:30টার পর প্রায় 300 প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালের টিকা নিতে আসেন। এ সময় টিকা মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করে তারা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যায় প্রবাসী কর্মীরা। এ টিকা শুধু ওমরা ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমন তথ্য জানালে আন্দোলন স্থগিত করেন তারা। জানান, এজেন্সি ও হাসপাতালের গাফলতির কারণে এমন ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। ওমরা ভিসায় যাবে, অথবা যে কোনো ভিসায় ওমরার উদ্দেশ্যে যাবে, অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবে, বাংলাদেশিদের জন্য মেনিনজাইটিসের টিকাটা ম্যান্ডেটরি। স্কয়ার মেডিকেলে ভ্যাকসিন আছে বলার পরও 2-3 বার ঘুরে গেছে। 2-3 দিন ঘুরাই দেওয়ার পর আজকে মোটামুটি যারা আসছে তারা সবাই ডেট দিছে দেখে আসছে। 10 দিন আমরা ভ্যাকসিন না নিতে পারলে আমার টিকিটটা মিস হয়ে যাবে। দীর্ঘ 17 বছর পর পুনরুদ্ধার করা হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ দেয়া সাংবাদিকদের 7 একর জায়গা। সকালে রাজধানীর পল্লবীর ঝিলপার বস্তি উচ্ছেদের মাধ্যমে জায়গাটি দখল মুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে গড়ে তোলা সাবেক এমপি ইলিয়াস মোল্লার গরুর খামারও গুড়িয়ে দেয়া হয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পল্লবীর ঝিলপারে প্রায় 300 সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে 7 একর জায়গা বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারীরা জায়গাটি দখলে নেয়। একাংশে বস্তির জায়গা রেখে অন্য অংশে গড়ে তোলে গরুর খামার। 7 একর জায়গায় বস্তি, দোকান ও অস্থায়ী মার্কেট করার পর সেখানে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগেরও ব্যবস্থা করা হয়। ভাড়া বাবদ প্রতি মাসে আদায় করা হতো লাখ লাখ টাকা। সময় দেওয়ার পরেও সরে না যাওয়ায় গুড়িয়ে দেওয়া হয় বস্তির হাজার হাজার ঘর। আগেভাগে যারা আসবাবপত্র সরিয়ে নিতে পারেননি তাদের ঠাঁই হয় সড়কের দুপাশে। কেন গিয়ে গল লইছি, আবার মালিক আল্লাহ লইয়া আইছি, আজ বাংলাদেশ আমরা 3000 টাকা ভাড়া দিতাম, ওটার থেকেই পানি, গ্যাস বিল, কারেন্ট বিল সব ওটার থেকেই যেত। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করায় ক্ষোভ জানায় বস্তিবাসী। আমরা যে বর্তমানে যে কষ্টে আছি, এরকম কষ্টের আর কোনো শেষ নাই। এই বস্তিতে ভাঙবে আমরা জানি না, সব শেষ আমরা বিষ খেয়ে গেছি। এই এলাকায় 30 বছর আমি। দীর্ঘ 17 বছর পর জায়গা পুনরুদ্ধার করতে পেরে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ধন্যবাদ জানায় সাংবাদিক নেতারা। নিয়মিত এই জমির যে সমস্ত রাজস্ব, যে ধরনের ট্যাক্স আছে রাষ্ট্রীয় নিয়ম, সবগুলি আমরা পরিশোধ করে যাচ্ছি। 17 বছর আমরা এটা
আসতে পারি না এখানে হলো রাজনৈতিক কারণে। ইউনূস সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, বিশেষ করে গৃহায়ন কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা উদ্যোগ নিয়ে আমাদের জায়গা আমাদেরকে বুঝাই দিচ্ছে। এ সময় অবৈধভাবে গড়ে তোলা ইলিয়াস মোল্লার গরুর খামারটিও উচ্ছেদ করে দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।